বাংলাদেশ সরকারের অবস্থা হয়েছে ঋণ করে ঘি খাওয়ার মতো। কেন বললাম কথাটা? সরকার মার্কিন কোম্পানি বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি শেষ পর্যন্ত করতে যাচ্ছে। আজ আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি, 30শে এপ্রিল বৃহস্পতিবার, বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক চুক্তিপত্র সম্পাদিত হবার কথা রয়েছে বলে ঢাকার বেশ কয়েকটি পত্রপত্রিকায় খবর বেরিয়েছে। দর্শক, বাংলাদেশ সরকার এমন একটি সময় বোয়িংয়ের সঙ্গে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে, যেই কেনার সঙ্গে বা যেই চুক্তিটির সঙ্গে প্রায় 35,000 কোটি টাকার ব্যয়ের একটি সম্পর্ক রয়েছে বলে পত্রপত্রিকার খবরে বলা হয়েছে। যখন সরকার নিজে চলতে পারছে না, তার যে দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করা, মানে ডেইলি তার যে চলতে হবে, প্রত্যেক দিন তাকে যে মানে জীবন ধারণ করার যে ব্যাপারটা, যেভাবে বলি আর কি, তার জন্য তাকে ঋণ করে চলতে হচ্ছে। সরকারের কোনো আয় নেই, সরকারের কোনো কোনো জায়গা থেকে সে কোনো টাকা নিজেরা অর্জন করতে পারছে না। আয় করে সরকার চলতে পারছে না, ঋণ করে সরকার চলছে। আবার যারা ঋণ দিচ্ছে, বিশেষ করে ব্যাংক ব্যবস্থা থেকেই তো সরকার ঋণ নেয়। বাংলাদেশ ব্যাংকেও মোটা অঙ্কের টাকা ছাপিয়ে, কাগজের নোট ছাপিয়ে সরকারকে টাকা দিতে হচ্ছে। দর্শক, আসুন আমরা একটা ঢাকার জাতীয় দৈনিক প্রথম আলোর একটি খবর থেকে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। সানাউল্লাহ সাকিব খুবই ভালো রিপোর্টার একজন। আমি তার রিপোর্টগুলো খুবই মনোযোগ দিয়ে পড়ি, খোঁজখবর রাখার চেষ্টা করি। ভালো ইকোনমিক রিপোর্টার। তিনি একটা রিপোর্ট করেছেন সরকারের, একেবারে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড, তাদের কাছ থেকে নেওয়া তথ্যপত্র, সরকারি নথিতে যেসব তথ্য আছে সেই তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি জানাচ্ছেন তার রিপোর্টে গত 9 মাসে সরকারকে 1,09,000 কোটি টাকা প্রায় ঋণ নিতে হয়েছে। সরকারের টার্গেট ছিল যে 1 বছরে তারা এই পরিমাণের একটা ঋণ নিবে বা নিতে হতে পারে সরকারের, কিন্তু 9 মাসেই তার 1 বছরের কোটা শেষ পর্যন্ত যখন বাংলাদেশ ব্যাংকের কাছে হাত পেতেছে, বাংলাদেশ ব্যাংক তাদেরকে কাগজের নোট ছাপিয়ে টাকা ধরিয়ে দিয়েছে। এখন কাগজের নোট ছাপিয়ে টাকা ধরিয়ে দিলে তার একটা ইকোনমিতে ইম্প্যাক্ট হয়, আমার আপনার দৈনন্দিন জীবনযাত্রাতে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। কিন্তু সরকারের তো সেগুলো ভাববার সময় নাই। পাবলিকের কি ক্ষতি হলো না সেগুলো ভাববার তার সময় নেই, কারণ তাকে তো চলতে হবে, এবং তাকে চলতে হবে বলে সে লোন চেয়েছে, বাংলাদেশ ব্যাংক দিতে না পেরে টাকা ছাপিয়ে তাকে লোন দিয়েছে। এই এপ্রিল মাসে এসে অবশ্য সরকার কিছুটা আবার পরিশোধও করেছে। এখন সাকিবের রিপোর্ট অনুসারে 94,000 কোটি টাকা এখনও সরকারের ঋণ আছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাগুলোর কাছে। এখন এই একটা অবস্থা কেন হলো? এই যে সরকারের কোনো আয় নেই। সরকারের আয় নেই বিষয়টি যে কেবল তারেক রহমানের সময়ে শুরু হয়েছে তা নয়। সেটি আসলে ডক্টর ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেছেন, জুলাই আন্দোলনের পর, সরকার রাজনৈতিক পরিবর্তনের পর যখন ইউনূসের সরকার এসেছে, ইউনূস সরকার আসলে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সব কিছুকে একেবারে নষ্ট করে দিয়েছে। যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে, রপ্তানি বাজারে মোটামুটি এক ধরনের একটা সুনাম অর্জন করেছিল, একটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে, যে আওয়ামী লীগকে ধ্বংস করে দেব, এরকম একটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে ইউনূস সরকার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান মব লেলিয়ে দিয়ে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, এবং ভয়ে আতঙ্কে ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে থেকেছে। এখন যদি দেশে ব্যবসা বাণিজ্য না চলে, দেশে বিনিয়োগ না চলে, আপনি যে সরকার চালাবেন, আপনার তো রাজস্ব দরকার, আপনার তো টাকা দরকার, আপনি রাজস্ব পাবেন কোত্থেকে? ব্যবসা বাণিজ্য না চললে, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে কোত্থেকে? কর্মসংস্থান না হলে ইকোনমি ভাইব্রেন্ট হবে কিভাবে? কিন্তু ডক্টর ইউনূস সুপরিকল্পিতভাবে ইকোনমিটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে তার যে 18 মাসের শাসন, সেই শাসনে। ফলে আমরা যদি রাজস্ব হিসাবটার দিকে দেখি, সেইখানেও কিন্তু ঠিক একই অবস্থা, প্রায় 1,00,000 কোটি টাকার মতো রাজস্ব সরকারের ঘাটতি আছে। ফলে একদিকে ব্যবসা বাণিজ্য নাই, রাজস্ব আহরণ হচ্ছে না, সরকারের আয় নাই, কিন্তু সরকারের তো ব্যয় আছে। সরকার ঋণ করে করে তার সময়টা পার করে যাচ্ছে। বৈদেশিক সাহায্য এই সময়ে, বিদেশি বিনিয়োগ যেমন আসেনি, বৈদেশিক সাহায্যও আসেনি। আমরা
একটা সময় ভাবতাম যে বা ডক্টর ইউনূসের শাসন আমলে আমরা মনে করতাম যে একটা রাজনৈতিক সরকার আসলে সম্ভবত বিদেশিদের মানে তারা একটা স্বস্তি বোধ করবে, তারা বিনিয়োগ নিয়ে এগিয়ে আসবে, তারা সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে। কিন্তু মানে এই যে গত মাত্র তো কয়েক মাস গেল, তারা এখনো কিন্তু এই যে আগের যে একটা মানে সে কি অবস্থা বাংলাদেশকে নিয়ে বিনিয়োগের ব্যাপারে সহায়তা করার ব্যাপারে, সেই জায়গা থেকে এখনো সরে আসতে পারেনি। গত 2 মাসে তারেক রহমানের শাসন, তারেক রহমানের কর্মকাণ্ড সব কিছুর দিকে তারা তীক্ষ্ণ নজর রাখছে, কিন্তু মানে তারা যেই সরকারের ব্যাপারে মানে দিল খোলা হয়ে এগিয়ে আসবে সেরকম কিন্তু কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না সেটা বলি। মানে আমরা কিভাবে বুঝছি যে বিদেশিদের তারা খুব দিলখুশভাবে যে সরকারের প্রতি এগিয়ে আসছে দেখা যাচ্ছে না সেটা বলি। আইএমএফের সঙ্গে আওয়ামী লীগের সময়ে যে একটি ঋণ চুক্তি হয়েছিল ডক্টর ইউনূস সরকারের প্রায় 18 মাসে, সেটা অনেক দেন দরবার করেও তারা তার পরের কিস্তিগুলো তারা ছাড় করাতে পারেনি। তখন আইএমএফ বলে দিয়েছে যে একটি নির্বাচিত সরকার আসলে তখন তারা এটি নিয়ে কাজ করবে। নির্বাচিত সরকারের সঙ্গে তারা আলাপ আলোচনা করে এখন পর্যন্ত আসলে তাদের উপর খুব একটা সন্তুষ্ট হতে পারেনি বলে সেই অর্থ যে কিস্তি ছাড় করা, সেই ছাড় করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। গত সপ্তাহে ওয়াশিংটনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে 11 সদস্যের কমিটি তারা টানা কয়েকদিন বৈঠক করেছে, কিন্তু আসলে আইএমএফের মন গলাতে পারেনি। সরকার আরও অন্যান্য সহযোগীদের কাছ থেকে ঋণ সহযোগিতা পাওয়ার চেষ্টা করেছে, এবং সবচেয়ে সরকার বাজেট সহায়তার জন্য 2টি বড় উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে দেন দরবার করেছিল। একটি সংস্থা বলছে যে এই বছরে আর তারা আর এটি নিয়ে আগাবে না, আগামী বছর আগাবে। আরেকটি উন্নয়ন সহযোগী সংস্থা সেটিকে স্থগিত করে রেখেছে। তার মানে হচ্ছে সরকার একদিকে মানে এখন বিএনপি সরকারের যে অবস্থাটি হচ্ছে, তারা সরি রাজস্ব আহরণ করতে পারছে না, নিজস্ব তার কোনো আয় নেই, যেটি আসলে ইউনূস সরকার সেটিকে ধ্বংস করে দিয়ে গেছিল, তার মানে ধারাবাহিকতা চলছে এখনও। বিদেশের থেকেও তারেক রহমানের সরকার সহায়তা পাচ্ছে না, ফলে সে একটা আর্থিক সংকটের মধ্যে পড়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের বা আভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা, তাদেরও তো একটা লিমিট আছে, সীমা আছে। তারা কতদিন এই সরকারকে লোন দিয়ে দিয়ে মানে চামচ দিয়ে মুখে খাবার তুলে দিয়ে কতদিন বাঁচিয়ে রাখা যায় একটা বাচ্চাকে, না? ঠিক এই অবস্থা হয়েছে সরকারের। এখন এইরকম একটি অবস্থায় সরকার তার মানে বাজেট সাপোর্ট হিসাবে, বাজেট সহায়তা হিসাবে বেশ কয়েকটি সংস্থা থেকে হাই মানে ইন্টারেস্ট রেটে এবং কঠিন কঠিন সব শর্তে এখন লোন নিতে শুরু করেছে। এর মধ্যে কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থা 106 কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে, কিন্তু সেগুলোর ইন্টারেস্ট রেট খুব হাই, সেগুলোর গ্রেস পিরিয়ড কম, এবং রিপেমেন্ট পিরিয়ডটা সেটাও খুব কম কম্পারেটিভলি। ফলে একটা নানামুখী, কেন রিপেমেন্ট কম, কেন গ্রেস পিরিয়ড কম, ইন্টারেস্ট রেট হাই, কারণ টোটাল গভর্নমেন্টের যে মানে ক্রেডিট স্কোরের একটা ব্যাপার থাকে, তো যে যারা ঋণ দিবে সহায়তা দিবে তারা গভর্নমেন্টের টোটাল ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা দেখে। সেই পারফরমেন্সে 2 মাসের পারফরমেন্স, তার সঙ্গে আগের ইউনূস সরকারের 18 মাসের পারফরমেন্স, এইসব মিলে তারা স্বস্তি বোধ করছে না কোনো সহযোগিতা করতে বা কোনো ঋণ দিতে। ফলে সরকারকে বাধ্য হয়ে 106 কোটি ডলারের ঋণ নিতে হচ্ছে, উচ্চ ঋণে, উচ্চ সুদে এবং কঠিন শর্তে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার কি, যে 106 কোটি ডলারের যে ঋণ নিচ্ছে, তার 103 কোটি ডলারই হচ্ছে আবার বাজেট সহায়তা হিসাবে। বাজেট সহায়তার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সে ব্যাপারটা কি দর্শক? যখন সরকার বা কোনো রাষ্ট্র বিদেশি বা উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে কোনো ঋণ নেয়, সহায়তা নেয়, সেগুলো আসলে নেয় তারা কোনো একটা সুনির্দিষ্ট প্রকল্পের বিপরীতে। ধরেন যে আমি এরকম একটি বড় সেতু করব কিংবা বড় একটা প্রজেক্ট করব, তার বিপরীতে তারা এই সহায়তাটা দেয় কিংবা তারা ঋণটা দেয়। বাজেট সহায়তাটার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট প্রজেক্ট স্পেসিফাই করতে হয় না, তারা জাস্ট ক্যাশ সরকারের অ্যাকাউন্টে সরাসরি এই মানে সহায়তার অর্থটা সেখানে দিয়ে দেয়। ফলে সরকারের একটা সুবিধা হচ্ছে যে এই অর্থ তাদের ইচ্ছা মতো, মানে তার যেখানে যেখানে দরকার সে যেভাবে খুশি সেভাবে ব্যয় করতে পারে, সেটা নিয়ে খুব বেশি জবাবদিহি করার ব্যাপার থাকে না। এখন সরকার কঠিন শর্তে, কঠিন মানে উচ্চ ইন্টারেস্ট রেটে 106 কোটি ডলারের ঋণ নিচ্ছে, তার মধ্যে 103 কোটি ডলার হচ্ছে এই বাজেট সহায়তা, যেটি সরকার তার ইচ্ছে মতো করে ব্যয় করতে পারবে। এখন সরকারের ইচ্ছাটা কি সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু সরকার সেই ঋণটা নিচ্ছে।
যাই হোক, এখন এই যে একটা অবস্থা যে সরকারের নিজের আয় নাই, সরকার বিদেশ থেকে লোন পায় না, তার ইচ্ছা মতো খরচ করার জন্য উচ্চ ইন্টারেস্ট রেটে তাকে বাজেট সহায়তার ঋণ নিতে হচ্ছে, এইরকম একটা পরিবেশের, এরকম একটা পরিস্থিতিতে ৩৫,০০০ কোটি টাকা খরচ হবে এমন একটি আহ, আহ, প্রকল্পে তারা 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে। আচ্ছা, এই যে 14টি উড়োজাহাজ কেনা, সেই উড়োজাহাজ কেনা কিন্তু কোনো এমন না যে তারেক রহমানের সরকার যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এসছে তারা ফিজিবিলিটি স্টাডি করে, মানে স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টা এরকম না। একটি অনির্বাচিত সরকার, ইউনূসের সরকার, তারা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে তারা এটি চুক্তি মানে এখন অলমোস্ট ফাইনাল করে ফেলেছে। তারা যখন এই বিষয়টাকে ফাইনাল করে ফেলে তখনও কিন্তু বিএনপি, জামাতে ইসলামী কিংবা অন্যান্য আদার পলিটিক্যাল পার্টি যারা, তারা তখন ক্ষমতায় ছিল না, তারা এটি নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। তারা এ কথাটিও বলেনি যে দেখুন মিস্টার ইউনূস, আপনি অনির্বাচিত সরকার, আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন, একটা নির্বাচিত সরকারকে এই বিষয় নিয়ে ভাবতে দেন, একটা নির্বাচিত সরকার এসে এই নিয়ে কথা বলবে না, তারা কিন্তু এটি বলেনি। এমনকি আমাদের তথাকথিত সিভিল সোসাইটি, তারাও একেবারে মুখ বন্ধ করে রেখেছে। আরও একটি ঘটনা ঘটেছে ইউনূস সরকারের সময়, সেটিও আপনারা জানেন যে ঠিক নির্বাচনের 3 দিন আগে যে একটি বাণিজ্য চুক্তি করেছে, যেটি নিয়ে এখন আমাদের আনু মোহাম্মদ স্যাররা বা দেবপ্রিয় দ্বারা তারা এটি নিয়ে কথা বলছেন, তারা এটি তুমুল সমালোচনা করছে, তখন কিন্তু তারা কেউ এটি নিয়ে কথা বলেননি। ফলে এই যে দুটি উড়োজাহাজ আর বাণিজ্য চুক্তি, আমেরিকার সঙ্গে যে দুটি ব্যাপার, এই দুটি ব্যাপারই কতটা দেশের স্বার্থের অনুকূলে, কতটা দেশের স্বার্থের প্রতিকূলে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু খোলামেলা কোথাও ডিবেট হয়নি, কোথাও কোনো আলোচনা হয়নি। জাস্ট ইউনূস সরকার সব রেডি করে রেখে গেছে, কাগজপত্র রেডি করে গেছে, এখন তারেক সরকার সেগুলোতে সিগনেচার করবে, সেগুলোকে ফাইনালাইজ করে দেবে। কিন্তু কেন? উড়োজাহাজ কেনা নিয়ে কিন্তু আরও একটা ক্যাচ আছে, আর একটা ক্যাচালও কিন্তু আছে। আপনাদের নিশ্চয় মনে আছে, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে এটি নিয়ে তারা একদম প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেছিল। তারা বলছিল যে আমাদেরকে, ইউরোপীয় ব্যবসায়ীদেরকে লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে এই দেশে ব্যবসা করা, নাহলে তো আমাদের এখানে ব্যবসা করা যাবে না। এবং তারা বলেছিল যে এয়ারবাসের ইস্যুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইউরোপীয়রা এখানে এয়ারবাসের থেকে উড়োজাহাজ বিক্রি করতে চেয়েছিল, কিন্তু ইউনূস সরকার আমেরিকা থেকে উড়োজাহাজ কেনার ব্যাপারে ফাইনালাইজ করেছে। এখানে মজার ব্যাপারটা কোথায় দেখেন, আপনারা যদি জুলাই আন্দোলনের দিকে তাকান, জুলাই আন্দোলনে আমেরিকার সমর্থন ছিল, ইউরোপীয় ইউনিয়নগুলোর সমর্থন ছিল, তারাও তখন মানে সমর্থন দিয়ে, তারপরে যখন সরকারের পরিবর্তন ঘটেছে তারাও একটা ব্যবসা চেয়েছিল, তারাও একটা বিনিময়ে কিছু একটা পেতে চেয়েছিল। কিন্তু দেখা গেল যে ইউরোপীয় দেশগুলো আসলে বিনিময়ে কিছুই পায়নি, তারা কেবল এখন আঙুল চষার অবস্থা। অথচ তারাও জুলাই আন্দোলনে সমর্থন, মানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই আন্দোলনকারীদের সমর্থন দিয়েছিল। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, আমি ওটি নিয়ে আলাদা কথা বলবো অন্য কোনো ভিডিওতে। সারাকো, ব্রিটিশ রাষ্ট্র হাই কমিশনার ঢাকায় কয়েকদিন আগে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টদের সঙ্গে একটি বৈঠকে তিনি, মানে এই যে টাকা, মানে পাচার হওয়া অর্থ ফেরত পাঠানো কত কঠিন, কেন সহজ না, এইসব কথাবার্তা তিনি বলেছেন। এর আগে কিন্তু তারা বলতেন, ব্রিটিশ প্রতিনিধিরা তারা কিন্তু বলতেন যে তারা সর্বাত্মক সহযোগিতা করবে, সরকারের দিক থেকেও খুব এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে। কিন্তু সারাকুক এখন কেন সুর পাল্টে ফেলেছেন? ও, ওই যে কি যেন বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজটা একটা ব্রিটিশ কোম্পানি পাবে বলে সাবেক প্রেস সেক্রেটারি ঘোষণা দিয়ে এসেছিলেন তারেক রহমানের সঙ্গে যখন ইউনূস লন্ডনে দেখা করতে গিয়েছিল, তখন সেই কাজটি যখন আবার জাপানের সঙ্গে ক্যাচাল লেগে আর ব্রিটিশ কোম্পানিকে দেওয়া যায়নি, তার মানে জুলাই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করে, কন্ট্রিবিউশন করে, ভূমিকা রেখে এখন ব্রিটিশ গভর্নমেন্টও এই সরকারের কাছ থেকে বা বাংলাদেশের কাছ থেকে তাদের ব্যবসা বাণিজ্য বা তেমন ফায়দা পাচ্ছে না। ফলে তারাও এখন একটু হতাশ হয়ে নানা রকম কথাবার্তা বলতে শুরু করেছে, ইউরোপীয়রা বার্তা বলতে শুরু করেছে। কিন্তু সকল ব্যবসা, সকল স্বার্থ সবই দেখা গেল আমেরিকার পকেটে চলে যাচ্ছে। যাই হোক, যাক আমেরিকার পকেটে, সেটা অন্য আলোচনা। কিন্তু আমার যে কথাটা, সেই কথাটা হচ্ছে যে 14টা বিমান যখন দেশের এরকম একটা ইকোনমিক ক্রাইসিস চলছে, সরকার চলতে পারছে না, ঋণ করে চলতে হচ্ছে, বিদেশি সাহায্য পাওয়া যাচ্ছে না, তখন 35,000 কোটি টাকা ব্যয়ের এই চুক্তিটি করার জন্য আরেকটু অপেক্ষা করা যেত কিনা, কিংবা এটিকে নিয়ে এখন যেহেতু জাতীয় সংসদ আছে, জাতীয় সংসদ চলছে, জাতীয় সংসদে এর চুক্তির বিভিন্ন দিকগুলো নিয়ে, কেনাকাটা নিয়ে একটা ডিবেট, একটা আলোচনা করা যেত কিনা। অবশ্যই করা যেত, আমি তো মনে করি করা দরকারই ছিল। একই সঙ্গে
স্বতন্ত্র সদস্য সংসদ সদস্য রুমিন ফারহানা তিনি দাবি তুলেছেন যে আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে সেটি যেন সংসদে উত্থাপন করা হয়, সংসদে সেটা নিয়ে আলোচনা করা হয়। আমার তো মনে হয় যে এই দুটি বিষয় আসলে সংসদে তুলে সংসদে আলাপ আলোচনা করে আমাদের সামগ্রিকভাবে মানে পাবলিক স্ফেয়ারে জনগণের জনপরিমণ্ডলে একটা বিতর্ক করে তারপরে সরকারের এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল বা সিদ্ধান্ত নেওয়া দরকার। কিন্তু তারেক রহমানের বিএনপি সরকারও ইউনূস সরকারের পদাঙ্ক অনুসরণ করে জনগণকে পাশ কাটিয়ে জনগণকে অন্ধকারে রেখে এগুলো দেশের স্বার্থে কতটা স্বার্থের অনুকূল কতটা প্রতিকূল সেই সব বিষয়ে কোনো বিতর্ক না করে আলোচনা না করে আমেরিকার হাতে দেশের বিশাল অনেক কিছুই তুলে দিচ্ছে।